আপনারা শুনছেন দ্য ডার্ক হর্সেস। আজকের গল্প মুখপুরি, লেখিকা সুদীপা হালদার। সঙ্গে থাকছি আমি অমিত এবং আমি সোমা। সিজন 2, এপিসোড 3। কুন্তী হেসে বিশ্বম্ভর বাবুর কথার উত্তর দেয়, খুব পছন্দ হয়েছে, কেন হবে না? তা পুজো তো শেষ হতে চলল, অষ্টমীতেও তো ওই শাড়ি পরতে দেখলাম না। আরো আছে, তাই পরিনি। সে না হয় হলো, কিন্তু শৈলর দেওয়া গরম চাদরটা রেখে দিলে কেন? কুন্তী এই প্রশ্নটা শুনে একটু থতমত খেয়ে গেল, কারণ ও তো সবার অলক্ষ্যে চাদরটা রেখে এসেছিল। বিশ্বম্ভর বাবু যে খেয়াল করেছেন কে জানতো, তাই উত্তরে বলল, আমার আছে তো, তাই। সে তো জানি তোমার আছে, কিন্তু শৈলর মেয়ে রানী যে তোমার জন্য ওইটা নিয়ে এসেছিল কুন্তী। বড়বাবু কখনো এমন করে কথা বলেন না, আজ কি হলো কে জানে। কুন্তী বলে, হ্যাঁ এনেছে বই কি, সবার মুখে সমান হাসি ফুটলে ওটা আমি নিশ্চয়ই নিতে পারতাম। তুমি কি বলতে চাইছো কুন্তী? সবাই তো খুব খুশি হয়েছে, তা কি তুমি দেখতে পাওনি? শৈল দিদিমণির মেয়ে সবার জন্য সমান জিনিস আনেনি তো। সবাই কি খুশি হয়েছিল? হয়েছিল তো কুন্তী। বড়বাবু, আলোমা কি দোষ করলো? সবার জন্য গরম জামা কিছু না কিছু আনা হয়েছে, আর আর ওর জন্য শুধু ওই পুঁতির মালা। এটা কি ঠিক হলো? ওইটুকু মেয়ে হলেও ওর তো বোঝার ক্ষমতা হয়েছে। দেখো, সে শৈলর মেয়ে যা বুঝেছে তাই এনেছে, তাই বলে এত রাগ করলে হয় নাকি? না না, আমি রাগ করিনি। আমি আসি বড়বাবু, রান্নাঘরে আবার মেলা কাজ পড়ে আছে। এই কথা বলে তাড়াতাড়ি ওখান থেকে সরে আসে কুন্তী। আজ বুকটা একটু হালকা লাগছে। মুখপুরীর হয়ে দুটো সত্যি কথা বলেছে যে। ওরা যে যা ভাবে ভাবুক, একটা কথাও মিথ্যে বলেনি কুন্তী। এরপরেও কি ওরা মুখপুরীকে আপন করে মেনে নেবে না? যদি চক্ষু লজ্জা বলে কিছু থাকে, তাহলে মুখপুরীকে ওরা নিজেদের পরিবারের একজন বলে মনে করবে। তবে নয়তে যা হয় না, তা 99তেও হয় না। কুন্তী ঘরে উঁকি দিয়ে দেখে মুখপুরী পড়াশোনাতে ব্যস্ত। তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করতে গেল রান্নাঘরে। মুখপুরী তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। আজ খুব হুড়োহুড়ি করেছে, ক্লান্ত হলেও ঠিক পড়তে বসেছে। পরের দিন দশমী, পুজো শেষ। বারুজ্জেদের ঠাকুরকে মনোরমা দেবী বরণ করে সিঁদুরে মাখামাখি হয়ে ঘরে ফিরলেন। বাড়ির সবাই ঠাকুরকে প্রণাম করে চলে আসার পর কুন্তী মুখপুরীকে নিয়ে গেল। কুন্তী আগেই বুঝতে পেরেছিল গতকাল রাতে ও যাই বলুক না কেন, মুখপুরীর কপালে ওদের ভালোবাসা নেই। তাই তো সবাই গেল, অথচ মুখপুরীকে একবারও ডাক দিয়ে গেল না। কুন্তী দেখল মুখপুরী কত ভক্তি ভরে ঠাকুরকে প্রণাম করছে, বিশেষ করে সরস্বতী ঠাকুরকে। চোখ বুজে পা ছুঁয়ে কি যেন মনে মনে বলছিল, কে জানে। সব বাচ্চারাই বই খাতা আনলেও মুখপুরী আনেনি। কুন্তী একবার বলেছিল, আলোমা, তোমার কয়েকটা বই খাতা নিয়ে চলো পেন নাম করার জন্য। না কুন্তিমা, আমি নেব না। ঠাকুরকে আমি এমনি প্রণাম করব, আমি যেমন পড়ব তেমনই তো ফল করব, বলো। কথাটা খুব সত্যি। আমি সারা বছর পড়লাম না, ফাঁকি দিয়ে গেলাম, তাহলে ঠাকুর কি আমাকে পাশ করিয়ে দেবে? মুখপুরী কত অল্প দিনেই কত কিছু বুঝে গেছে, যেন বড় হয়ে গেছে। কুন্তী এখন থেকেই চিন্তা করে, ও না থাকলে এই মেয়ের কি হবে, কে খেতে দেবে, কে খেয়াল রাখবে? কিছুই যে কপালে জুটবে না।
ভগবান যেন মুখপুরীর জন্যই কুন্তিকে বাঁচিয়ে রাখে, না হলে পড়াশোনা বন্ধ করে ওকে দিয়ে হয়তো দাসীগিরি করাবে সবাই। কুন্তি মা দুর্গার কাছে এটাই প্রার্থনা করে, মুখপুরী যতদিন না নিজের পায়ে দাঁড়াতে পারছে ততদিন যেন কুন্তিকে বাঁচিয়ে রাখে। ঠাকুর বিসর্জনের পর আগে বাড়ির বড়দের প্রণাম করতে হয়। মুখপুরীকে কুন্তি শিখিয়ে দিয়েছে, যখন জয়া বাবাকে প্রণাম করতে যাবে তখনই যেন মুখপুরী যায়। মুখপুরী বোঝে কুন্তি কেন এমন কথা বলেছে, সেই বুঝেই জয়ার পিছন পিছন মুখপুরী ঢুকে বিশ্বম্ভর বাবুকে প্রণাম করে। মুখপুরী প্রণাম করতেই জয়া রেগে যায়। তুই কেন এসেছিস? যা এখান থেকে। ততক্ষণে মুখপুরীর প্রণাম হয়ে গেছে, আর বিশ্বম্ভর বাবুও অভ্যাসবশত মাথায় হাত দিয়ে আশীর্বাদও করলেন। জয়ার কথা শুনে মুখপুরী ওখান থেকে চলে যায় মনোরমা দেবীর কাছে। প্রণাম করতেই, থাক থাক, হয়েছে, অত আলগা পিড়িতে কাজ নেই। মুখপুরী চুপ থাকে, ও তো জানেই এমন কথাই শুনতে হবে। বড়দা বড়দি দুজনেই পরিষ্কার করতে হবে না বলে দিল। ছোড়দা কাছে ডেকে দুটো কথা বলল। এর মধ্যেই জয়া লাফাতে লাফাতে এসে বলে উঠল, এই মুখপুরী, আমাকে প্রণাম কর, আমি তোর থেকে বড় হই তো, কর প্রণাম কর। মুখপুরী ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, কি বলছে ছোড়দি? মুখপুরী দাঁড়িয়ে আছে দেখে আরো জোর করে জয়া বলে, প্রণাম কর বলছি, আমিও তোকে আশীর্বাদ করব। কুন্তি চলে আসে, মনোরমা দেবীও চলে আসেন জয়ার চিৎকারে। মুখপুরী কুন্তির দিকে তাকালে কুন্তি মাথা নেড়ে সায় দেয় দেখে মুখপুরী হেসে প্রণাম করে জয়াকে। জয়া মুখপুরীর মাথায় দুই হাত রেখে বলে, অনেক বড় হও, মানুষের মতো মানুষ হও। এই মাত্র শোনা বিশ্বম্ভর বাবুর কথাগুলো মুখপুরীর মাথায় ঢেলে দিল। সবাই হাসে জয়ার কর্মকাণ্ড দেখে। মুখপুরী সবার সামনেই এরপর কুন্তিকে প্রণাম করে। কুন্তি বুকে জড়িয়ে ধরে ওকে। কুন্তি কিন্তু এটা মুখপুরীকে শেখায়নি। শুধু তাই নয়, বাড়িতে যারা কাজ করে তাদেরও মুখপুরী প্রণাম করে। ঘরে তৈরি করা নাড়ু, লাড্ডু, নিমকি, ভাজা পিঠে, ক্ষীরের সন্দেশ, আরো অনেক কিছু বাড়ি বাড়ি বাচ্চারা দিতে গিয়ে প্রণাম করে আসে। সব জায়গায় শুভা আর জয়াকেই পাঠানো হচ্ছে। ঘরে অতিথি এলে বিশ্বম্ভর বাবুর সাথে কোলাকুলি করে শুভ বিজয়া জানিয়ে যাচ্ছে। কুন্তি যেন দম ফেলার সময় পাচ্ছে না। এর মধ্যে জয়া গেছে খেপে। তার একটাই কারণ, মুখপুরী কেন যাবে না কারুর বাড়ি? ওর যে পায়ে ব্যথা হয়ে গেছে। মনোরমা দেবী জয়াকে সামলান। মুখপুরীকে পাঠালে বাবা রাগ করবেন, জানোই তো সোনামা আমার। আর কটা বাড়ি হয়ে গেলেই তো ছুটি, তারপর আমরা সবাই মিলে পিসির বাড়িতে যাব, মনে আছে? মা, আমার কষ্ট হচ্ছে, এই দেখো হেঁটে হেঁটে পা গুলো কেমন লাল হয়ে গেছে। তোমার পা তো এমনিতেই লাল সোনা, তুমি তো আমার মা লক্ষ্মী। যাও যাও তো লক্ষ্মীটি মা আমার। ওই দিদি দাঁড়িয়ে আছে। সন্ধ্যা হওয়ার পর সবাই যখন শৈলর বাড়িতে গাড়ি করে চলে গেল, তখন মুখপুরী শুধু একজনের বাড়িতেই গেল, তাও একদম খালি হাতে। কুন্তি নিয়ে গেল মাস্টার মশাইয়ের কাছে। মাস্টার মশাই বুকে জড়িয়ে মুখপুরীকে খুব আশীর্বাদ করলেন, বসিয়ে খাওয়ালেন, সেই সঙ্গে দুটো বই দিলেন। আর এটাও বললেন যে কোনো বই লাগলে মুখপুরী যেন নিঃসংকোচে চেয়ে নেয়। মুখপুরী দুটো অঙ্কের বই চেয়ে নিল। ওর অঙ্ক করতে খুব ভালো লাগে। মাস্টার মশাই অভিমান করলেন জয়া আসেনি বলে। মুখপুরী 4টে বই নিয়ে বাড়ির পথ ধরল। নতুন বই পেয়ে মুখপুরী খুব খুশি। কুন্তির মনে পড়ে যায় সেই ছবি আনার কথা। বাড়ি থেকে যখন বেরিয়েছে তাহলে একেবারে ছবিগুলো নিয়ে আসাই ভালো। মুখপুরীকে বলতেই মুখপুরী খুশিতে নাচতে লাগলো। বাড়ির দিকে না গিয়ে কুন্তি স্টুডিওর রাস্তা ধরল। টাকা দিয়ে ছবিগুলো নিয়েই খাম খুলে ছবি দেখতেই কুন্তির চোখে জল চলে আসে। নিজেকে যেন চেনাই যাচ্ছে না। কি সুন্দর লাগছে! সাদা কালো ছবিতে মুখপুরীকেও কত সুন্দর লাগছে। বাড়িতে এসেও মুখপুরী ঘুরিয়ে ফিরিয়ে শুধু ছবি দেখছে, যেন আশ মিটছে না। ঠিক সেই সময়, এত মন দিয়ে কি দেখছিস রে মুখপুরী? গলার আওয়াজটা শুনে চমকে ওঠে মুখপুরী। কি হলো, চমকে গেলি কেন? লুকিয়ে কি করছিস তুই, দেখি। মুখপুরীর গলাটা শুকিয়ে যায়। জয়া কাছে এগিয়ে আসে।
তুই নতুন জামা পরেছিস কেন? বাইরে কোথাও গিয়েছিলিস? কি রে, বোবা হয়ে গেলি কেন? এত প্রশ্ন করা হলেও কোনো উত্তর পায় না জয়া। এবার জয়ার খেয়াল পড়ল মুখপুরীর হাতের দিকে। তোর হাতে ওগুলো কি? কই দেখি, দেখি কার ছবি? বলতে বলতেই মুখপুরীর হাত থেকে ছবি দুটো নিয়ে নেয় জয়া। তারপর ছবিগুলো দেখতেই মুখটা হাঁ হয়ে যায়, দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। মা, ও মা, এই দেখো মুখপুরী কি করেছে দেখো। জয়ার চিৎকার দিয়ে কথা সবাই শুনতে পেল। এইমাত্র সবাই হই হই করে শৈলর বাড়ি থেকে ফিরেছে। বাইরের ঘরে বসে গল্প গুজব চলছে। কুন্তির ঘরে আলো জ্বলছে দেখে জয়া তাই কুন্তির ঘরের দিকে রওনা দেয়। আর তারপরেই এই ঘটনা। জয়ার পিছন পিছন মুখপুরী এসে হাজির হয়। মুখপুরীর আতঙ্ক জয়া বুঝি ছবি নষ্ট করে দেবে। মুখপুরী কুন্তিকে ডাক দিয়েই জয়ার পিছনে ছোটে। মুখপুরীর অস্বাভাবিক গলার স্বর শুনে কুন্তিও মুখপুরীর পিছন পিছন চলে আসে বাইরের ঘরে। জয়া এসেই মনোরমা দেবীর হাতে ওই ছবিগুলো আগে দেয়। মনোরমা দেবী দেখেই বলে উঠলেন, ওই তো কেলে কুৎসিত, তার আবার ছবি তুলে রাখতে হয়। দেখেই তো ভিড়মি খাবার উপক্রম হয়। কুন্তি, তোমার কি সুন্দর ছবি উঠেছে, কবে তুলেছ? নবমীর দিন বৌমা। সঙ্গে সঙ্গে মুখপুরী বলে ওঠে, যেদিন ছোদ্দা। কুন্তি আজকেও মুখ চেপে ধরে মুখপুরীর। কথাটা শেষ করতেও পারে না মুখপুরী। কিন্তু সেই সময় শঙ্করের মুখটা দেখার মতো ছিল। না পারছে কিছু বলতে, আর না পারছে ওখান থেকে চলে যেতে। ঠিক এরপরেই শুভা বলে ওঠে, দ্বারকাকের ময়ূর হওয়ার শখ হয়েছে। এরপর সেই ছবি সবার হাতে হাতে ঘোরে। প্রত্যেকেই কুন্তির ছবির প্রশংসা করলেও মুখপুরীর ছবি নিয়ে কেউ একটাও ভালো কথা খরচ করল না। শেষে শুধু শঙ্কর সংক্ষেপে বলল, ও বাহ, দুটোই বেশ সুন্দর হয়েছে। আর এদিকে জয়া ওর ক্ষোভ উগরে দেয়। মুখপুরী ছবি তুলেছে, অথচ আমার একটাও ছবি নেই। কেউ আমার ছবি তোলেনি কেন? আমি এত সুন্দর জামা পরেছি আর আমার একটাও ছবি নেই। আমারও ছবি চাই, আমারও ছবি চাই। আমার যখন ছবি নেই তখন ওরও ছবি থাকবে না। এই বলে শঙ্করের হাত থেকে ছবিগুলো কেড়ে নিতে যাবে, ঠিক সেই সময় কুন্তি শঙ্করের থেকে ছবিগুলো নিয়ে নেয়। ছবিগুলো পেল না বলে দুম দাম করে পা ফেলে নিজের ঘরে চলে গেল জয়া। হয়তো আর ছবিগুলো ছিঁড়েই ফেলতো জয়া, যদি না কুন্তি ঠিক সময় মতো শঙ্করের হাত থেকে ছবিগুলো নিয়ে নিত। কুন্তিও মুখপুরীকে নিয়ে ফিরে যায় ঘরে। মনোরমা দেবীর কথাগুলো বড্ড বুকে বাজছে। আর শুভাই বা কি বলল? ছি ছি, এইভাবে বোনকে কেউ বলে? ঘরে গিয়ে কুন্তি ছবিগুলো আবার দেখে। ছবিতে আদর করে হাত বোলায়, তারপর মুখপুরীর হাতে দেয়। কুন্তি জানে মুখপুরী ছবিগুলো আবার একটু দেখবে। মুখপুরী দেখে ছবিগুলো কুন্তিকে দিয়ে দেয়। কুন্তি দেরাজে তুলে রাখে। জীবনে এই প্রথম ছবি তোলা। সেই ছবি নষ্ট করে দিলে কত যে কষ্ট হতো তা কে বুঝবে। যদিও দোকানদার ছোট্ট একটা আলাদা খামে কালো মতো কি একটা দিয়েছে আর বলেছে, মাসিমা, এই দুটো যত্ন করে রেখে দেবেন। এই রকম ছবি আরো করতে চাইলে এই নেগেটিভগুলো নিয়ে আসবেন, তাহলেই হয়ে যাবে। বাড়িতে এসে ওইগুলো আর দেখা হয়নি। কুন্তি ছোট্ট খামটা থেকে ওই দুটো বার করতে করতেই মুখপুরী অবাক হয়ে যায়। লাইটের আলোয় ওইগুলোর মধ্যে ছোট ছোট ওদেরই দেখা যাচ্ছে। কুন্তিকেও দেখালো মুখপুরী। আলোর সামনে ধরতেই বোঝা গেল ওই কালো শক্ত মতন কাগজে একটা মুখপুরী আর একটাতে ওরা দুজন, ঠিক যেমনটা ছবিতে আছে। কুন্তি ওটাও যত্ন করে রেখে দিল। জয়ার হাত থেকে ছবিগুলো আজ খুব বাঁচান বেঁচে গেছে। কয়েকদিন পর লক্ষ্মী পুজো বেশ ঘটা করেই হয়। সারা পাড়ার লোকে আসে ভোগের প্রসাদ খেতে। ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে পুজোর আগে। এবার কাঁসার বাসনপত্র নামিয়ে সেগুলো গুছিয়ে রাখতে হবে। বাসন মাজা ধোয়ার দরকার নেই, কারণ গত বছর যখন ব্যবহার হয়েছিল তখনই ভালো করে মেজে কাপড়ে মুড়ে তারপর কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছিল। কোনো ধুলো পর্যন্ত পড়ে না। শুধু গঙ্গা জলের ছিটে দিয়েই পুজোর কাজে লাগানো হবে।
প্রতি বছর পটুয়াপাড়া থেকে বড় লক্ষ্মী ঠাকুর আনা হয়। বিশ্বম্ভরবাবু ও মনোরমা দেবী নিজেরা গিয়ে ঠাকুর বায়না করে আসেন। তারপর পুজোর দিন ছেলেরা গিয়ে নিয়ে আসে। এই বছর জয়া যাবে বলে আগেই আবদার করেছে। পরের দিন লক্ষ্মী পুজো। পুরনো ঠাকুরকে গাছতলায় রেখে আসা হয়েছে। আলপনা এঁকে ঘরটাকে ভরে দিয়েছে কুন্তী। এখনো সারা বাড়ি বাকি। এইবারে শুভাও খুব সাহায্য করছে আলপনা দিতে। সন্ধেবেলায় বসে তিলের নাড়ু, নারকেল নাড়ু, খইয়ের মোয়া সব বানানো হচ্ছে। কুন্তী ওখানেই ব্যস্ত। আলাদা নিরামিষ বাসনে সব তৈরি হচ্ছে। নতুন উনুন তৈরি করা হয়েছে। কুন্তীকে বলে মুখপুরি আজ একটু খেলতে গেছে। অনেক দিন পর খেলতে যেতে চাইছে বলে আর মানা করেনি কুন্তী। কিন্তু একটু পরেই ঘর থেকে খুটখাট আওয়াজ শুনে কুন্তী ভেবেছে মুখপুরি ফিরে এসেছে। মুখপুরিকে কিছু বলতে হয় না, এরপর নিজেই ও পড়তে বসে যাবে। কুন্তী কাজে ব্যস্ত হয়ে পড়ল। বাড়িতে মোটামুটি সবই আছে। শেষ মুহূর্তে বাজারের ফর্দ, দশকর্মার ফর্দ সব মিলিয়ে নেওয়া হচ্ছে। সবাইকে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে, কোথাও যেন ভুল ত্রুটি না থাকে। ব্রাহ্মণ এসে পুজোর জিনিসপত্র সব মিলিয়ে দেখেছেন। রাঁধুনির ঠাকুর কাল আসবে যারা ভোগের রান্না করবে। জয়া কোথায় আছে কেউ খেয়াল করেনি। বাড়ি ভর্তি লোকের মধ্যিখান থেকে কোথায় আর যাবে? হয়তো ঘরের কোথাও না কোথাও খেলছে। এমন সময় শোনা গেল কুন্তীর ঘর থেকে ভীষণ জোরে কান্নার আওয়াজ। কুন্তী কান্নার আওয়াজ শুনেই বুঝতে পেরেছে যে মুখপুরি কাঁদছে। এক অজানা আশঙ্কায় কুন্তীর বুকটা কেঁপে ওঠে। তাই তাড়াতাড়ি সব ফেলে দৌড়ে ঘরে আসে। আর ঘরে ঢুকতেই দেখে চারিদিকে কুচি কুচি করে কাগজ ছড়ানো। তারই মধ্যিখানে দাঁড়িয়ে রয়েছে মুখপুরি আর কাঁদছে। কি কারণে কাঁদছে জিজ্ঞাসা করার আগেই মুখপুরি কুন্তীর দিকে ছেঁড়া কাগজগুলো এগিয়ে দেয়। কুন্তী কাগজগুলোর দিকে তাকিয়ে হতবাক হয়ে যায়। এর মধ্যেই মুখপুরির কান্নার আওয়াজে বাড়ির আর সবাই চলে আসে। মনোরমা দেবী আসার সময় বলতে থাকেন, কি অলক্ষণে মেয়ে রে বাবা! কালকে লক্ষ্মী পুজো আর আজকে এইভাবে কাঁদছে। ঘরের লক্ষ্মী আসবে কি দৌড়ে পালাবে? এমন কি হয়েছে যে এইরকম মরা কান্না কাঁদতে হবে তোকে? মনোরমা দেবী দরজার কাছে এলে কুন্তী শুধু কুঁচো কাগজগুলো মনোরমা দেবীর হাতে ধরিয়ে দেয়। মনোরমা দেবী নিজেও কাগজগুলো দেখে থতমত খেয়ে যায়। কাগজগুলো কি? মুখপুরিকে কিছুতেই চুপ করানো যাচ্ছে না। আপন কোনো কিছু হারালে হৃদয় নিংড়ানো যে আওয়াজ বেরোয়, মুখপুরির গলা দিয়ে ঠিক সেই রকমই আওয়াজ বেরোচ্ছিল। কুন্তী কিছুতেই মুখপুরিকে থামাতে পারছে না। চোখের জলে ভেসে যাচ্ছে মুখপুরির জামা। কি এক অসহ্য যন্ত্রণায় মুখপুরি প্রচন্ড কষ্ট পেয়ে কুঁচো কাগজগুলোর দিকে তাকিয়ে এত কাঁদছে। এত কান্না আজ পর্যন্ত মুখপুরি কোনো দিন করেনি। মুখপুরির কান্না দেখে কুন্তীর চোখেও জল চলে আসে। ঘরে ঢুকে কুন্তী নিজেও প্রথমে বুঝতে পারেনি মুখপুরি কাঁদছে কেন। মুখপুরিকে জড়িয়ে ধরে ওর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে দিতে কুন্তী জিজ্ঞাসা করে, কি হয়েছে আলো মা? তুমি এত কাঁদছো কেন? কুন্তীর বুকে মুখ গুঁজে কাঁদতে কাঁদতে মুখপুরি কাগজগুলোর দিকে আঙুল নির্দেশ করে। কুন্তী কাগজগুলো দেখেই বুঝতে পারে কি সর্বনাশ হয়েছে। মনোরমা দেবী কাগজগুলো নিয়ে কি করবেন বুঝতে পারছেন না। শুধু বুঝতে পারলেন বিরাট অঘটন ঘটিয়েছে কেউ। কোন রকমে জিজ্ঞাসা করলেন, কে করলো? কুন্তী মনোরমা দেবীর উত্তরে জানায়, কি করে জানবো বৌমা কে করলো? মনোরমা দেবীর কান্না শুনতে একটুও ভালো লাগছিল না, অসহ্য লাগছিল। কুন্তীকে তাই বললেন, ওকে থামাও। কি দিয়ে থামাবো বৌমা? ওর যে বড় প্রিয় জিনিস নষ্ট করে দিল কেউ। ছবিগুলো যে এইভাবে নষ্ট হবে কুন্তী ভাবতেও পারেনি। সব থেকে অবাক করার কথা হলো মুখপুরির ছবিটা তো একেবারেই কুচি কুচি করে নষ্ট করে দিয়েছে। কুন্তীর সঙ্গে যে ছবিটা ছিল, কুন্তীকে বাদ দিয়ে শুধু মুখপুরির ছবিটাকে কেটে নষ্ট করা হয়েছে। তার মানে এটাই বোঝাচ্ছে যে যেই এটা করে থাকুক না কেন, মুখপুরির প্রতি তার প্রচণ্ড আক্রোশ। মুখে স্বীকার না করলেও সবাই কিন্তু বুঝতে পারল
এটা জয়ার কাণ্ড। হঠাৎ করে কোথা থেকে দৌড়ে এসে জয়া বলতে লাগলো, কি হয়েছে? মুখপুরি কাঁদছে কেন? যেন কিছুই জানে না এই রকম একটা ভাব। মুখপুরীর এত কান্না দেখে শঙ্কর এগিয়ে আসে, কুন্তিকে জিজ্ঞাসা করে, ছবির সঙ্গে আর কিছু দেয়নি? কুন্তির তখন মনে পড়ে যায় সেই নেগেটিভগুলোর কথা। কুন্তি জানায়, দিয়েছে। তাহলে সেটা আমাকে দাও, আমি ব্যবস্থা করে দিচ্ছি। মুখপুরীকে কাছে ডেকে শঙ্কর জানায়, ঠিক এই রকম ছবি আবার তোকে এনে দেবো, ঠিক আছে? তুই কাঁদিস না। মুখপুরীর কান্না তাতেও থামে না। লক্ষ্মী পুজোর আগের দিন ঘরে যদি এই রকম কান্নার আওয়াজ পাওয়া যায়, বড় কুডাক ডাকে মনটা। কুন্তি জানে একটু পরেই মুখপুরীর কান্না নিয়ে আবার মন খারাপ করার কথা বলবেন মনোরমা দেবী। তাই আর থাকতে না পেরে সরাসরি জয়াকে বলেই ফেলল, ছবিগুলো নষ্ট করেছো কেন জয়া মা? আমার আলো মা তো তোমার কিছু নষ্ট করে না। জয়া সঙ্গে সঙ্গে কুন্তির কথার উত্তর দিয়ে বলল, আমি কেন ছিড়ব? আমি কি ছিলাম নাকি এইখানে? মনোরমা দেবীও জয়ার সমর্থনে বলে উঠলেন, একটু আগেই তো কুন্তি তুমি বললে জানো না কে ছিঁড়েছে, তাহলে এখন জয়াকে কেন বলছো? কুন্তিও তখন ইচ্ছে করেই বলল, আমি তো দেখলাম মুখপুরি খেলতে বেরিয়ে যাওয়ার পর জয়া মা আমাদের ঘরে ঢুকলো। কি জয়া মা, তাই না? জয়া তখন চুপ করে যায়, আর কিছু বলতে পারে না। কুন্তি তখন জয়ার জামা থেকে ছবির একটা টুকরো বার করে সবার সামনে জয়াকে দেখিয়ে বলে, এই তো, এই তো জয়া মা, ছবির এক টুকরো তোমার জামার সাথে এখনো লেগেছিল। কি লাভ হলো আলো মাকে এত কষ্ট দিয়ে? বলো তো, কত ভালো লাগে তোমার ওকে এইভাবে জ্বালাতে। ও তো তোমাদের কোনো ক্ষতি করে না, তোমাদের সাথে পাচ্ছেও থাকে না, তারপরেও তোমরা ওকে এত ঘেন্না করো কেন? একটা ছবি যেটা ওর খুব প্রিয় ছিল, সেটা কেউ ছিঁড়ে ফেললে। জয়া তখন বলেই ফেলল, আমার যখন ছবি নেই তখন ওর ছবিও থাকবে না। কিন্তু কেউ এটা বলল না যে তোর যা আছে সেটা কি মুখপুরীর আছে? কথাটা কুন্তির ঠোঁটের গোড়ায় এলেও বলল না। মনোরমা দেবী জয়াকে টানতে টানতে নিয়ে চলে যান। সবার মাথা হেঁট হয়ে যায় জয়ার কুকর্মে। কুন্তি এত বড় সত্যি কথাটা সবার মুখের উপর বলে দিল, তাই কারো কিছু বলার রইল না। শঙ্কর তখনই নেগেটিভটা নিয়ে সাইকেলে করে বেরিয়ে যায়। মুখপুরীর কান্না যেন শেষ হতেই চায় না, গুমড়ে গুমড়ে কেঁদে ওঠে। সারা বাড়িতে কান্নার একটা ঢেউ খেলে যাচ্ছে। এমন কষ্ট মুখপুরী কোনো দিন পায়নি, আর এমন কান্নাও মুখপুরী কোনো দিন করেনি। এই জন্যেই বলে, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। সামান্য একটা ছবিও সহ্য করতে পারল না। জয়াকে কেউ বকলও না, শাসনও করল না, যেন জয়া যা করেছে ঠিক করেছে এমন একটা ভাব। বরং কুন্তি কেন ওই কথাগুলো বলল, বা আজকাল কুন্তি বড় বেশি মুখ চালাচ্ছে, এটাই বলছে। মুখপুরীকে কিছুতেই কোনো খাবার খাওয়ানো গেল না। কুন্তি কত চেষ্টা করল, সেই যে বালিশে মুখ গুজে পড়ে আছে তো আছেই, টেনে তোলে কার সাধ্য। কুন্তি ইচ্ছে না করলেও কিছু খেয়ে নিল, কারণ আগামীকাল লক্ষ্মী পুজোর উপোস আছে। এখন একটু না খেলে কাল সারাদিন কাটাতে পারবে না। মুখপুরীর চোখের জল পড়ে গালে শুকিয়ে দাগ হয়ে গেছে। সকাল হতেই ব্যস্ততা শুরু হয়ে গেল। 12টার মধ্যে পুজো শেষ হয়ে গেল। ভোগের রান্না করে যে ঠাকুর, আজ তার মন কোথায় ছিল কে জানে। বারবার রান্না পুড়তে পুড়তে বেঁচে গেল। পুজোর সময় ব্রাহ্মণের হাত থেকে পুজোর ফুল বারবার পড়ে যাচ্ছিল। মনোরমা দেবীর এইসব দেখে ভালো লাগছিল না। মুখপুরী বাদে সবাই অঞ্জলি দিল। তাছাড়া মুখপুরীকে কুন্তি ছাড়া কেউ ডাকতেও আসেনি।
অন্যান্য বছর সন্ধ্যা না হতেই পাড়া প্রতিবেশীরা দলে দলে ভোগের প্রসাদ খেতে চলে আসে। আজ কেউ এলো না। সন্ধ্যা পেরিয়ে গেল, অথচ বাড়িতে কোনো প্রতিবেশী এলো না। মনোরমা দেবী খেয়াল করলেও বিশ্বম্ভর বাবুর চোখে পড়তে বেশ কিছুক্ষণ লাগলো। কাউকে পাঠিয়ে যে কারণটা জানবেন সেটাও করতে পারছেন না, পাছে আত্মসম্মান নষ্ট হয় সেই জন্যে। কিন্তু এত রান্না ফেলে দিতে হবে ভাবলেও আঁতকে উঠতে হয়। কি যে হলো, কোন গ্রহ যে গ্রাস করলো কে জানে। বাড়িটার মধ্যে অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। এত প্রসাদ, এত রান্না কে খাবে? এইগুলোর কি ব্যবস্থা করা হবে? লক্ষ্মী ঠাকুর কি সত্যিই রাগ করলেন? এমন তো কোনোদিনও হয়নি। সবাই মন খারাপ করে বসে আছে, কোনো উপায় কেউ দেখছে না। এই সময় ঘর দালান লোক সমাগমে গম গম করে, কিন্তু আজ পুরো ফাঁকা। সবাই গেটের দিকে তাকিয়ে বসে আছে। রাঁধুনি দালানে বসে গামছা দিয়ে বাতাস করছে। অন্যান্য বছরে সবাইকে খেতে দেবার পরিশ্রমে মাথার ঘাম মুছতে মুছতে গামছা ভিজে যেত। শঙ্কর সাইকেল নিয়ে ঢুকল। সাইকেলটা একপাশে রেখে সোজা কুন্তির ঘরে গিয়ে ঢোকে। শার্টের ভিতর থেকে একটা বড় খাম বার করে মুখপুরীকে ডাকে। এই দেখ, তোর জন্য কি এনেছি। শঙ্করের গলার আওয়াজ পেয়ে মুখপুরী শোয়া থেকে উঠে বসে। ঠিক একই রকম খাম। মুখপুরী খামটা নিয়ে ভিতর থেকে ছবিগুলো বার করতেই মুখে চওড়া হাসি দেখা যায়। শঙ্কর বলে, শুধু তোর জন্যে বিশেষভাবে বলে আজকেই ওরা ছবি তৈরি করে দিল। দেখ, সেই আগের ছবি তো। মুখপুরী হাসতে হাসতে মাথাটাকে ওপর নিচে ভালো করে নাড়ে। একদিনেই চোখ ফুলিয়ে দিয়েছে। শঙ্কর ঘরে ঢুকতেই কুন্তি পিছন পিছন এসে ঘরে ঢোকে। মুখপুরীর হাসিটা দেখে মনে হচ্ছে ঠিক যেন এলো চুলে মা লক্ষ্মী হাসছেন। তারপরেই ঘটল অত্যাশ্চর্য ঘটনা। কি সেই ঘটনা? এরপরে মুখপুরী ভীষণ খুশিতে শঙ্করের গলা জড়িয়ে ধরে গালে একটা চুমু দিয়ে দেয়। শঙ্কর মুখপুরীর মাথায় হাত দিয়ে চুলটা একটু ঘেঁটে ঘর থেকে বেরিয়ে যায়। মুখপুরী এবার কুন্তির দিকে তাকিয়ে বলে, আমার খুব খেতে পেয়েছে কুন্তিমা, এবার আমাকে কিছু খেতে দাও। গতকাল রাত থেকে কুন্তি মুখপুরীকে কিচ্ছু খাওয়াতে পারেনি। এখন নিজের থেকে এই মুখপুরী খেতে চাইছে দেখে কুন্তি তাড়াতাড়ি ভোগের রান্না করা প্রসাদ এনে মুখপুরীর মুখে দিতেই দেখা গেল পিল পিল করে লোক ঢুকছে গেট দিয়ে। বাড়িটা পুরো গমগম করছে। ঠাকুর নমস্কার করে পাত পেড়ে সবাই খেতে বসে যাচ্ছে। রাঁধুনির বিশ্রাম ছুটে গেছে। রাঁধুনির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে বিশু আর শঙ্কর। ঠাকুরের জায়গা তদারকি করছে মনোরমা দেবী আর শুভা। কুন্তি মুখপুরীকে তাড়াতাড়ি খাইয়ে কাজে নেমে গেছে। কুন্তির মনে একটাই প্রশ্ন জাগছে, এতক্ষণ এরা আসেনি কেন? মুখপুরী প্রসাদ মুখে দেবার পর সবার একসাথে সময় হলো এখানে আসার। উত্তর খোঁজার সময় নেই, অনেক কাজ। আগামীকাল কোমরের ব্যথায় কাহিল হতে হবে এ তো জানা কথা, প্রতি বছর এমন হয়। পরে আরো দুদিন ঠাকুর নিয়ে রান্না করাতে হয়, কারণ মনোরমা দেবী ও কুন্তি দুজনেই কোমর ব্যথায় বিছানায় আশ্রয় নেন। সবাই খেয়ে চলে যাওয়ার পর বাড়ির লোকজন খেতে বসল। দেখা গেল যা প্রসাদ ছিল আর যা রান্না হয়েছে একটা দানাও আর পড়ে রইল না। বাসন ধোয়া মাজার জন্য অতিরিক্ত কাজের মাসি রাখা হয়। পরের দিন বাসন ধুয়ে উপুর করে রেখে যায় কাজের বাসি। তারপর বিকেলে সেগুলো মুছে কাগজ দিয়ে মুড়ে কাপড় দিয়ে বেঁধে রাখা হবে। রান্নার ঠাকুর রান্না করে দিয়ে গেছে। সবকিছুই ঠিকঠাকভাবে শেষ হলো। মনোরমা দেবী জয়াকে খুব সুন্দর করে সাজিয়ে শঙ্করের সাথে পাঠিয়ে দিলেন। অনেকগুলো ছবি নানান ভঙ্গিমায় তুলল জয়া। জয়া খুব খুশি। একদিন পরেই ছবিগুলো পাবে। ধৈর্য ধরে রাখতে পারছে না, কতক্ষণে ছবিগুলো পাবে আর সবাইকে দেখাবে। পুজোর ছুটি চলছে, তাই পড়াশোনার নামগন্ধও নেই। শুধু মাঝে মাঝে কুন্তির ঘরে গিয়ে মুখপুরীকে বিরক্ত করা ছাড়া। আচ্ছা, মুখপুরী কেন এত পড়বে? এত পড়াশোনা করে কি হবে? সেই তো বিয়ে হয়ে পরের বাড়িতে গিয়ে হাঁড়ি ঠেলতে হবে। জয়াকে কিছু বলতে পারে না মুখপুরী। ভালো না লাগলেও সহ্য করে নেয় কথাগুলো। পড়তে যে কি ভালো লাগে জয়া তা বুঝবে কি করে? প্রতিদিন নতুন কিছু জানতে পারছে, নতুন কিছু শিখতে পারছে।
আজ পর্যন্ত দেরাজে তালা দেওয়ার প্রয়োজন পড়েনি কুন্তির। কিন্তু শঙ্কর ছবিগুলো দেওয়ার পর কুন্তি ঠিক করে একটা তালা কিনে আনবে। লক্ষ্মী পুজোর পরের দিন কাজ কম থাকে, সুযোগ বুঝে বাইরে গিয়ে একটা ছোট তালা কিনে নিয়ে এসে দেরাজে লাগিয়ে দেয়। এবারে নিশ্চিন্তে থাকে কুন্তি, আর কোনো দিন ছবিগুলো নষ্ট হবে না। শঙ্কর ভয়ে ভয়ে থাকে ওর কথা যেন কুন্তি বা মুখপুরি বাড়িতে না বলে। সেই জন্যই তো এত কিছু করা। মুখপুরির জন্য কিছু করলে কুন্তি যে খুব খুশি হবে সেটা শঙ্কর ভালো করেই জানে। তাই নিজের খরচে বেশি পারিশ্রমিক দিয়ে ছবিগুলো নিয়ে আসে। শঙ্কর এইটুকু বেশ ভালো করেই বুঝতে পেরেছে যে কুন্তির মুখ বন্ধ রাখতে হলে এইটুকু করতেই হবে। তাছাড়া শঙ্কর কান মুলে নিয়েছে, এবার থেকে আর ওই রাস্তায় কোনো অবস্থাতেই বনানীর সঙ্গে হাঁটাহাঁটি করা চলবে না। অন্য জায়গায় অন্য কোথাও দেখা করতে হবে। তাছাড়া কদিন পরেই কলেজ খুলে যাচ্ছে। 11 থেকেই কলেজে ভর্তি হয়েছে যে আশায়, তা তো পূরণ হয়েছে। বনানীকে পেয়েছে, প্রেম করছে, ওকেই জীবনসঙ্গী করবে। আপাতত এটাই ঠিক হয়ে আছে। দিন কত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। দেখতে দেখতে কালী পুজো চলে এলো। ছাদে কত বাজি রোদে শুকোতে দেওয়া থাকে। মাঝে মাঝে মুখপুরি দৌড়ে ছাদে গিয়ে দেখে আসে কত রকমের বাজি আনা হয়েছে। সাপবাজি, তারাবাতি, রং মশাল, রঙিন দেশলাই, রকেট, তুবড়ি, বোম, দোদমা, লঙ্কা ফটকা কি নেই। যদিও এর মধ্যে কোনোটাই মুখপুরি পাবে না। পাবে কি করে? দিলে তো পাবে। মুখপুরি বাজি ফাটানো দেখেই খুশি হয়। কালী পুজোর দিন সারা বাড়িতে সলতে পাকিয়ে প্রদীপ ধরানো হলো। প্রতিটা ঘরের দরজা জানলা প্রদীপের আলোয় অপূর্ব লাগছে। বোম ফাটানোর আওয়াজে ঘরের মধ্যে মুখপুরি কেমন কেঁপে কেঁপে উঠছে। আবার ওইদিকে মনোরমা দেবী ভয়ে আতঙ্কে চিৎকার দিয়ে ওঠেন। এই বুঝি কারুর কোনো ক্ষতি হলো। যদি হাতের মধ্যে ফেটে যায়, যদি জামা কাপড়ে আগুন লেগে যায়, এই সব কথা চিন্তা করে চেঁচামেচি করছেন। যদিও ওনার কথা কেউ পাত্তাই দিচ্ছে না। বিশ্বম্ভর বাবু পর্যন্ত মুচকি মুচকি হাসছেন। খুব মজা পাচ্ছেন মনোরমা দেবীর ওই রকম আতঙ্কগ্রস্ত মুখটা দেখতে। এত বয়স হলো অথচ এখনো ভয় কাটল না। মনোরমা দেবীর কথা হলো, জল আর আগুন কখনোই সময় দেয় না। কখন যে কাকে শেষ করে দেবে কেউ বুঝতেই পারবে না। পাড়ার দোকান থেকে কুন্তি 1 প্যাকেট তারাবাতি এনেছে। মুখপুরি তাই ফাটিয়ে খুব খুশি হয়েছে। একদিন পরেই ভাই ফোঁটা। শৈল সকাল সকাল মেয়ে জামাই সহ এসে গেছে। নিয়ম কানুন সব কুন্তি বলে দিচ্ছে। বিশ্বম্ভর বাবুকে দিয়ে শুরু হলো। তারপর বিশু, শঙ্কর আর শৈলর জামাইকে শুভা ও জয়া ফোঁটা দিল। বিশ্বম্ভর বাবু শৈলকে একটা চওড়া পাড়ের বেনারসি দিলেন। শুভা, জয়া আর শৈলর মেয়ে পেল চুলের রূপোর কাঁটা, বিদেশি মসলিনের কাপড়, যেটা দিয়ে ইচ্ছে মতো জামা বানাতে পারবে, আর আতর। শৈলর মেয়েকে বাদ দিয়ে কাঁটা দিল জামাই, কাপড় বিশু দিয়েছে। বিশু ওকালতি শুরু করেছে কয়েকদিন হলো। রোজগারের পয়সা দিয়ে কিনেছে, আর হাত খরচের টাকা জমিয়ে আতর দিল শঙ্কর। কুন্তি দেখল ওদের এই অনুষ্ঠানে মুখপুরির কোনো স্থান নেই। ঘরে যে আর একটা বোন আছে তার কথা কারোর মনেই পড়ে না। কুন্তি তাই ইচ্ছে করেই কাউকে মনে করিয়ে দিল না মুখপুরির কথা। শুধু শুধু শুভ অনুষ্ঠানে কারুর মুখ ভার হবে এটা দেখতে ভালো লাগে না। তাছাড়া মুখপুরি নিজেও জানে ওর এখানে আসাটা ঠিক না। তাই কুন্তির ঘরেই বসে উলু আর শাঁখের ধ্বনি শুনেই সন্তুষ্ট থাকল। সবার হাসি খুশির মধ্যিখানে মুখপুরি যেন বেমানান। দুটো দাদা থেকেও নেই। মুখপুরি যে ওদের বোনই না। নতুন জামাইয়ের সামনে সবাইকে অস্বস্তির মধ্যে ফেলতে চায় না মুখপুরি। যে দাদারা তাকে অস্বীকার করে তাদের ভাইফোঁটা দিলেই বা কি, আর না দিলেই বা কি। বড় হচ্ছে মুখপুরি, তাই খারাপ লাগাটাও শুরু হয়েছে। মুখপুরি জানে জয়া একটু পরেই এসে দেখিয়ে দিয়ে যাবে যে কে কি দিল। কথাটা মনে আসতেই যা দেরি, কিন্তু জয়ার আসতে দেরি হয়নি। ফোঁটা শেষ হতেই জয়া সব কটা জিনিস গুছিয়ে 2 হাতের মধ্যে এনে মুখপুরিকে উচ্ছ্বাসের সাথে সবকিছু খুলে দেখায়। মুখপুরি যে পায়নি সেটার জন্য একটুও দুঃখ নেই জয়ার, বরং
এক অদ্ভুত ভালো লাগে এই না পাওয়াটা। সেই জন্যেই তো আসে, যাতে মুখপুরীর মনে না পাওয়ার দুঃখটা নিজের চোখে দেখতে পারে। যাকে পছন্দ হয় না তাকে কষ্ট পেতে দেখলে একটা অদ্ভুত শান্তি লাগে মনে। মুখপুরীর কালো মুখের মন খারাপ দেখতে তাই এত পছন্দ করে জয়া। কুন্তি জানে না জয়া আর শুভার মতো মুখপুরীও সকাল থেকে না খেয়েছিল, যদি ওকে দাদারা ডাকে এই আশায়। অন্তত ছোড়দার উপর একটা ক্ষীণ আশা ছিল, হয়তো ছোড়দা ডাকলেও ডাকতে পারে। কিন্তু হায়, আশায় মরে চাষা। ফোঁটা দেওয়ার শেষে সবাই যখন খেতে বসল, কুন্তি মুখপুরীকে ডেকে নিয়ে গিয়ে রান্নাঘরে খেতে বসল। এই খাওয়া নিয়েও একটা বাজে ঘটনা ঘটে গেল। কি সেই ঘটনা? কুন্তি আর মনোরমা দেবী মিলে খাওয়ার তদারকি করছে। আগে বিশ্বম্ভর বাবু, জামাই আর জয়া খেয়ে নেয়। এরপর বিশু, শঙ্কর, শুভা আর শৈলর মেয়ে রানী বসবে। রানী খেয়াল করেছে মুখপুরী রান্নাঘরে খেতে গেছে। কুন্তি আর মনোরমা দেবী এখানে মামাদের খাবার দিচ্ছে। মুখপুরী যে একা রান্নাঘরে আছে তা বুঝতে পেরেছে রানী। রানী সবার অলক্ষ্যে রান্নাঘরে গিয়ে উপস্থিত হয়। যা যা রান্না হয়েছে মুখপুরীতে বাটিতে করে সাজিয়ে একেবারে সবকিছু খাবার দিয়ে গেছে কুন্তি, যাতে বারে বারে আসতে না হয়। রানী এসে দেখে মুখপুরী একেবারে থালা সাজিয়ে খেতে বসেছে। রানী এসেই মুখপুরীর সামনে থেকে মিষ্টির বাটিটা তুলে নিয়ে সরিয়ে রাখল। এই, লজ্জা করে না আমাদের মিষ্টি খেতে? খুব নোলা হয়েছে না, লোভী কোথাকার। মুখপুরী অবাক হয়ে যায় রানী দিদির ব্যবহারে। বুঝতে পারে না কি বলবে। রানী দিদি কেন এই রকম করছে মাথায় কিছুই ঢুকছে না। হঠাৎ করে এসে মিষ্টির বাটিটা কেন তুলে নিল সেটা মুখপুরী কিছুতেই বুঝতে পারছে না। বুঝতে পারল যখন রানী দিদি পরের কথাটা বলল। খুব তো সেদিন তেজ দেখিয়ে আমার আনা পুঁতির মালাটা ছুঁড়ে ফেলেছিস, আর আমার আনা মিষ্টি খাবি ভাবলি কি করে? বেহায়া নির্লজ্জ মেয়ে কোথাকার। মুখপুরী খাওয়া থামিয়ে হাঁ করে তাকিয়ে থাকে রানী দিদির দিকে। মুখপুরী তো জানেও না যে মিষ্টিটা কে এনেছে। কুন্তিমা যা দিয়ে গেছে তাই চুপ করে বসে খেয়ে উঠে চলে যাবে ঘরে। এই রকম ভাবে খাওয়ার সময় রানী দিদি এসে হুজ্জুতি করবে সেটা কে জানত। মুখপুরী মিষ্টি খেতে খুবই ভালোবাসে, তাই মিষ্টির বাটিটা সরিয়ে নিতেই চোখ দুটো জলে ভরে গেল ওর। কিন্তু কিছুই বলল না মুখে। মুখপুরী এখনো এতটাও বড় হয়নি যে আবেগকে লুকিয়ে রাখতে পারবে। চোখের কোল দিয়ে জল গড়িয়ে পড়ল। রানী ওর কান্না ভরা মুখ দেখে মুখে একটা বাঁকা হাসি দিয়ে চলে গেল ঘরে, যেখানে সবাই আছে। কুন্তির সব দিকে খেয়াল থাকে। রান্নাঘর থেকে রানীকে বেরিয়ে আসতে দেখেই কেমন একটা যেন সন্দেহ হলো। তাই মনোরমা দেবীকে একটু আসছি বলে রান্নাঘরে চলে গেলেন। কুন্তি জানে রান্নাঘরে এখন মুখপুরী খেতে বসেছে। কুন্তি গিয়ে দেখে মুখপুরী কাঁদতে কাঁদতে ভাত খাচ্ছে। কুন্তির বুকের ভেতরটা কিরকম মোচড় দিয়ে উঠল। খেতে বসে কান্না করাটা মোটেও ভালো না। কুন্তি মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করার আগেই দেখতে পেল মুখপুরীর সামনে থেকে মিষ্টির বাটিটা নেই। কান্নার কারণটা বুঝতে পারল কুন্তি। মুখপুরীকে কিছু জিজ্ঞাসা না করেই মিষ্টির বাটিটা আবার এনে সামনে বসে মুখপুরীকে খাইয়ে তারপর ওখান থেকে সরল। মিষ্টিটা খাওয়ার পর মুখপুরী কি সুন্দর হাসি হাসি মুখ করে কুন্তির দিকে তাকালো। মুখপুরী খেয়ে মুখ ধুয়ে এক ছুট্টে ঘরে চলে গেল। মুখপুরীর আনন্দ যেন ধরে না। পরের দিন স্কুল খুলবে। রুটিন দেখে বই, খাতা, ব্যাগ, পেন্সিল, রাবার সব আগে থেকেই গুছিয়ে রাখল। বাড়িতে মাস্টার মশাই কাল থেকে পড়াতে আসবেন। মুখপুরী সন্ধ্যাবেলায় পড়তে বসেছে। এমন সময় জয়া এক গাদা খাতা বই নিয়ে এসে হাজির হলো। এসেই হুকুম দেওয়া শুরু করলো। এই মুখপুরী, আমার এই বাড়ির কাজগুলো করে দে, কালকে স্কুলে জমা দিতে হবে, তাড়াতাড়ি কর। কোনটা কি লিখতে হবে সব বলে লাফাতে লাফাতে চলে গেল। মুখপুরী কোনো কথা বলার সুযোগই পেল না। চুপচাপ বই নিয়ে লিখতে বসে গেল। সারাটা পুজোর কাজ এক রাতে শেষ করতে হবে। জয়া কতটা পাজি হলে এমন করতে পারে। পুরো ছুটিতে একদিনের জন্য একটুও পড়তে বসেনি। কাল স্কুল খুলবে,
আর আজ মুখপুরীর ঘাড়ে সব দিয়ে নিশ্চিন্তে ঘুমোবে। অনেক রাত পর্যন্ত মুখপুরী বসে বসে জয়ার কাজগুলো করল। কুন্তী মানা করেছিল জয়ার কাজগুলো করতে, কিন্তু অশান্তির ভয়ে মুখপুরী মুখ বুঝে সব করে দিল। স্কুল থেকে মুখপুরী এসে দেখে জয়া কান্নাকাটি করছে। স্কুলে মুখপুরী একাই যাতায়াত করে। কুন্তীর কাছে জিজ্ঞাসা করে জানতে পারে জয়া খুব বকা খেয়েছে স্কুলে। বাবা মাকে ডেকে পাঠিয়েছে স্কুল থেকে, কারণ জয়া স্কুলে কাজ নিজে করেনি। সুন্দর হাতের লেখা দেখেই দিদিমণিদের সন্দেহ হয়েছে। জয়াকে প্রিন্সিপাল ডেকে ধমক দিতেই জয়া গড় গড় করে সমস্ত সত্যি কথা স্বীকার করে নেয়। এখন মনোরমা দেবী পড়েছেন খুব মুশকিলে। বিশ্বম্ভরবাবু জানতে পারলে কি হবে ভেবেই বুক কাঁপছে। ওনাকে তো বলাই যাবে না, মান সম্মান নিয়ে টানাটানি হবে। হয়তো স্কুল থেকে পড়াশোনার পাঠ চুকিয়ে দেবেন। আবার বাবা না গেলে স্কুল থেকে জিজ্ঞাসা করবে বাবা কেন আসেনি। মনোরমা দেবী এমন কিছু পড়াশোনা জানেন না যে প্রিন্সিপালের সাথে কথা বলতে পারবেন। কি যে করবেন বুঝতে পারছেন না। এর উপায় কি হবে ভেবে ভেবে কুল কিনারা পাচ্ছেন না। ইচ্ছে করছে জয়াকে দুঘা মেরেই দিতে। সারা ছুটি ড্যাং ড্যাং করে ঘুরে বেরিয়ে এখন ঠেলা বোঝো। মনোরমা দেবী ঠিক করলেন উনি নিজেই যাবেন, যা হয় দেখা যাবে। এদিকে জয়াকে নির্দেশ দিলেন স্কুল থেকে যা কাজ দিয়েছে সব যেন করে রাখে, তাহলে প্রিন্সিপাল অত রাগ দেখাতে পারবেন না। জয়া বসে গেল সেই কাজ করতে। আজ মাস্টার মশাইয়ের কাছে শুধু মুখপুরি পড়ল। জয়া তখনও বসে লিখেই চলেছে। 1 মাসের কাজ কম নয় তো। পরের দিন মনোরমা দেবী অনেক অভিযোগ শুনলেন জয়ার নামে। পড়াশোনা ঠিক মতো করে না, সারাক্ষণ গল্প করে, অন্যকে বিরক্ত করে, ক্লাস না করে স্কুলে ঘুরে বেড়ায়, এমন সব নানা অভিযোগ। মনোরমা দেবী যত শুনছেন তত রেগে যাচ্ছেন। এতদিন যত গর্ব করতেন জয়ার পড়াশোনা নিয়ে, সব যেন খর্ব হয়ে যাচ্ছে। মনে মনে ঠিক করেছেন প্রতিটা অভিযোগ গুনে গুনে জয়ার পিঠের ওপর ফেলবেন। জয়া নিজেও ভাবতে পারেনি সবকিছু ফাঁস হয়ে যাবে। সেদিনের মতো সবকিছু সামলে মনোরমা দেবী রাগে ফুঁসতে ফুঁসতে বাড়ি ঢুকলেন। কই, মুখপুরীর নামে তো এখনো পর্যন্ত কিচ্ছু অভিযোগ আসেনি। এটা কি ঠিক? মনোরমা দেবী বোধহয় ভুলে যান যে মুখপুরী ওনারই মেয়ে। গল্পটির পরবর্তী অংশ শোনার জন্য বেল আইকনটি প্রেস করুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।